where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, মালদা জেলার অনলাইন শিক্ষা ক্লাসে তোমাদের পুনরায় স্বাগত। আমি তাপস মণ্ডল, মালদা টাউন হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মানচিত্র ও স্কেল। এটি তোমাদের একদম শেষ চ্যাপ্টারে রয়েছে, ক্লাস 9-এর শেষ চ্যাপ্টারে। এখানে দুটো মেন বড় বিষয় রয়েছে, একটি হচ্ছে মানচিত্র এবং আরেকটি হচ্ছে স্কেল। তো প্রথমে আমি তোমাদের জন্য মানচিত্র সম্বন্ধে ধারণাটি দিচ্ছি, তারপরে স্কেল নিয়ে আলোচনা করব। ওকে, এই মানচিত্রের ইংরেজি শব্দটি হচ্ছে ম্যাপ, তোমরা জানো প্রত্যেকে। আর এই ম্যাপ কথাটি ল্যাটিন শব্দ থেকে এসছে একটি, সেই শব্দটি হচ্ছে ম্যাপ্পা, MAPPA। এই ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে মানচিত্রের ইংরেজি শব্দ ম্যাপ্পা কথাটি এসেছে। ওকে, আর এই ম্যাপ্পা কথাটির অর্থ হচ্ছে এক টুকরো কাপড়। এক টুকরো কাপড়। আসলে প্রাচীনকালে এই ম্যাপগুলো অঙ্কন করা হতো কাপড়ের ওপরে বা তুলট জাতীয় এক ধরনের কাগজের ওপরে, সেই কারণে এরকম নামকরণ হয়েছে, বা সেখান থেকেই ম্যাপ্পা এবং তারপরে ম্যাপ এবং বাংলাতে মানচিত্র এসছে। ওকে, আর এই মানচিত্র বা ম্যাপ প্রথম যিনি অঙ্কন করেন পৃথিবীর মানচিত্র স্কেল অনুসারে অঙ্কন করেছিলেন হচ্ছে অ্যানাক্সিমেন্ডার। নামটা লিখে দিচ্ছি, অ্যানাক্সিমেন্ডার। তিনি প্রথম স্কেল অনুসারে পৃথিবীর মানচিত্র অঙ্কন করে। এটি খ্রিস্টের জন্মের প্রায় 300 থেকে 400 বছর পূর্বের ঘটনা। তার পরবর্তীকালে টলেমি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন, যদিও অ্যানাক্সিমেন্ডারের তুলনায় তিনি যথেষ্টই নিখুঁতভাবে অঙ্কন করার চেষ্টা করেছিলেন। তাহলে এবার আমি দেখে নিই যে ম্যাপ বা মানচিত্র এইটাকে যদি আমরা সংজ্ঞার আকারে বলতে যাই তাহলে কীরকমভাবে বলবো, মানে পরিষ্কারভাবে বলতে গেলে বলবে যে একটি নির্দিষ্ট স্কেল অনুসারে সমগ্র পৃথিবী বা পৃথিবীর কিয়দ অংশকে, মানে পৃথিবীর কোনো একটি অংশকে যখন দ্বিমাত্রিক তলের মধ্যে, দ্বিমাত্রিক তল বলতে এরকম একটা ফ্ল্যাট সারফেস, গ্রিন বোর্ড হতে পারে এরকম, বা খাতার মধ্যে যখন কোনো রাজনৈতিক বা প্রাকৃতিক সীমানা বরাবর অঙ্কন করা হবে তখন তাকে তুমি মানচিত্র বা ম্যাপ বলতে পারবে। আরেকবার বলছি, দেখো, একটি নির্দিষ্ট স্কেল অনুসারে, অর্থাৎ ম্যাপ অঙ্কন করতে গেলে তোমাকে স্কেল লাগবেই। একটি নির্দিষ্ট স্কেল অনুসারে আমাদের ত্রিমাত্রিক পৃথিবী, পৃথিবী তো 3 ডাইমেনশনাল, সেই ত্রিমাত্রিক পৃথিবীর সমগ্র অংশকে হতে পারে বা পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট অংশকে হতে পারে, যে অংশটিকে তুমি কতকগুলো সূত্র মেনে, কতকগুলো নীতি মেনে যখন কোনো সমতল স্থানের ওপরে অঙ্কন করবে, সেটি অবশ্যই রাজনৈতিক সীমানা বরাবর বা প্রাকৃতিক সীমানা বরাবর হতে পারে, সেটিকে বলা হবে তোমার ম্যাপ বা মানচিত্র। ওকে, আচ্ছা, এইবার দেখে নিই যে এই ম্যাপ বা মানচিত্র অঙ্কন করতে গেলে আমাদের কোন কোন উপাদানের প্রয়োজন হয়, বা কোন কোন উপাদানগুলি একটি ম্যাপ বা মানচিত্রের মধ্যে থাকতে পারে। মানচিত্র আঁকতে গেলে প্রথম যে উপাদানটির দরকার হয় সেটি হচ্ছে সমতল পৃষ্ঠ বা কাগজ। অর্থাৎ
যেখানে যে ক্ষেত্রের ওপরে আমি ম্যাপ বা মানচিত্রটা আঁকবো সেখানে সে পৃষ্ঠটা অবশ্যই সমতল হতে হবে। অর্থাৎ এই যে গ্রিন বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম কোনো একটা পৃষ্ঠের মধ্যেও তোমরা কিন্তু ম্যাপটা আঁকতে পারবে, বা তোমাদের খাতার মধ্যে তোমরা ম্যাপ বা মানচিত্রটা খুব সহজে আঁকতে পারবে। অবশ্যই সেটি সমতল পৃষ্ঠ হতে হবে, সমতল পৃষ্ঠ না হলে ম্যাপটি পারফেক্ট হবে না। ওকে, তা নেক্সট 2 নম্বর যে বিষয়টি তোমাদের যে উপাদানটি অ্যাকচুয়ালি মানচিত্র অঙ্কনের জন্য দরকার সেটি হচ্ছে পেন্সিল। অবশ্যই পেন্সিল লাগবে, পেন, রং, এই জাতীয় উপাদানগুলো এই ছাড়া তো পেন্সিল ছাড়া, পেন ছাড়া বা রং ছাড়া কোনো একটি মানচিত্র অঙ্কন করা কখনোই সম্ভব নয়। তাই পেন্সিল, রং বা পেন এগুলোও তোমার হচ্ছে একটা মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয়। 3 নম্বর যেই বিষয়টি বা উপাদানটি তোমার মানচিত্রের জন্য দরকার সেটি হচ্ছে স্কেল। স্কেল সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলেছি প্রথমেই যে তোমাদের এই যে চ্যাপ্টার সেটা মানচিত্র এবং স্কেল নিয়ে, সুতরাং স্কেল নিয়ে আমি ডিটেলসে একটু পরেই বলছি। তার আগে দেখে নাও, একটু ছোট্ট করে বলে নিই এখানে যে স্কেলটা কতটা গুরুত্বপূর্ণ। স্কেল একটা ম্যাপের মধ্যে বা মানচিত্রের মধ্যে যদি না থাকে তাহলে সেটাকে কখনোই তুমি মানচিত্র বলতে পারবে না, সেটা শুধুমাত্র চিত্র আকারেই থেকে যাবে। তাই মানচিত্র হতে গেলে অবশ্যই সেই মানচিত্রের মধ্যে বা ম্যাপের মধ্যে তোমার স্কেল থাকতে হবে। স্কেল ছাড়া কখনোই কোনো একটা চিত্র মানচিত্রে পরিণত হতে পারে না। সুতরাং স্কেল হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান মানচিত্রের ক্ষেত্রে। ওকে, 4 নম্বর যে বিষয়টি আমি আলোচনা করব, মানে যে বিষয়টি তোমার মানচিত্রের জন্য গুরুত্বপূর্ণ উপাদানটি, সেটি হচ্ছে সংকেত বা সাংকেতিক চিহ্ন। এটিকে প্রতীক চিহ্নও বলা হয়। ধরো প্রতীক চিহ্নটাই বেশি পারফেক্ট। তো প্রতীক চিহ্ন যে কোনো একটা ম্যাপ তুমি যখন আঁকবে, সেই ম্যাপের মধ্যে নদী দেখাতে গেলে বা পাহাড় বা পর্বত দেখাতে গেলে বা রাস্তাঘাট দেখাতে গেলে এই প্রতিটার জন্য বিভিন্ন ভাবে বা বিভিন্ন ধরনের প্রতীক চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়। তাই আর এই প্রতীক চিহ্নটাই মানচিত্রের ক্ষেত্রে বা ম্যাপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয়। ওকে, নেক্সট যে বিষয়টি একটি মানচিত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয় সেটি হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ এই বিষয়টি তোমাদের কাছে একটি নতুন নাম। অ্যাকচুয়ালি অভিক্ষেপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কতকগুলোই অক্ষরেখা এবং কতকগুলি দ্রাঘিমা রেখার দ্বারা তৈরি হওয়া একটা নেটওয়ার্ক, অর্থাৎ একটা জালিকাকার বিস্তার। এই বিস্তারের মধ্যে তোমার মানচিত্রটা আঁকতে হয় যদি তুমি সেটিকে নিখুঁতভাবে আঁকতে চাও। যেমন সেই কারণেই স্কেল যেমন একটা গুরুত্বপূর্ণ উপাদান, তেমনি কোনো একটা মানচিত্রের ক্ষেত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের দ্বারা সৃষ্টি হওয়া যে নেটওয়ার্ক বা জালিকাকার বিস্তার, সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, এবং সেই নেটওয়ার্ক বা জালিকার বিস্তারটাকেই বলা হচ্ছে অভিক্ষেপ। ওকে, আচ্ছা 6 নম্বর যে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে আরেকটি তোমার মানচিত্রের ক্ষেত্রে, সেটি হচ্ছে নর্থ লাইন বা এটিকে উত্তর রেখা বলা হয় বা দিক রেখা বলা হয়। অর্থাৎ একটা মানচিত্রের মধ্যে বা ম্যাপের উত্তর দিক কোনটা সেটা কিন্তু দেখানো অবশ্যই জরুরি। দেখো আমি এখানে দেখাচ্ছি এই নর্থ লাইনটা কীরকমভাবে থাকে সাধারণত কোনো একটা ম্যাপের মধ্যে। ধরো এই একটা এরিয়া বা এই একটা ম্যাপ এই এরিয়ার মধ্যে রয়েছে। এখানে ম্যাপটা আঁকার পরে সাধারণত ডান দিকে একটি এই রকম এন দিয়ে একটা তোমার কিন্তু চিহ্ন বা সংকেত দেওয়া থাকে, যেটিকে নর্থ লাইন বলা হয়। এটা অনেক সময় এরকম শুধুমাত্র একটি নর্মাল তীর দিয়ে এখানে এন লেখা থাকে। এর মানে হচ্ছে যে এই ম্যাপের উত্তর দিকটা হচ্ছে এইটা, এবং সেই হিসাবেই দক্ষিণ এটা হবে, এবং ডান দিকটা পূর্ব এবং বাম দিকটা পশ্চিম হবে। ওকে, তো সুতরাং নর্থ লাইন বা দিক রেখা বা উত্তর রেখা মানচিত্রের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয়। ওকে, নেক্সট
7 নম্বর শিরোনাম। অর্থাৎ তুমি একটি ম্যাপ অঙ্কন করলে, সে ম্যাপটার টাইটেল দিলে না, মানে কোন ধরনের তুমি ম্যাপ আঁকতে যাচ্ছ বা কি দেখাতে চাইছো, তাহলে তো ম্যাপটা প্রায় ভ্যালুলেস হয়ে যাবে, তাই না? তো সেই জন্য তোমাকে কোনো একটা ম্যাপ অঙ্কন করার পরে তার ওপরে অবশ্যই দেখাতে হবে যে তুমি কি করতে চাইছো ম্যাপের মধ্যে। সেটা কি জনঘনত্ব দেখাচ্ছ, না অরণ্যের বন্টন দেখাচ্ছ, না জনসংখ্যার বন্টন দেখাচ্ছ, কি দেখাচ্ছ? তো সেই হিসাবে একটি শিরোনাম বা টাইটেল একটি ম্যাপের কিন্তু তোমার থাকতে হবে। ওকে, নেক্সট যেটি থাকতে হবে 8 নম্বর, সেটি হচ্ছে লেজেন্ড। এটিকে বলা হয় নির্দেশক বাংলাতে। অর্থাৎ একটি ম্যাপ অঙ্কন করার পরে ম্যাপের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলোকে তুমি দেখালে, সেটিকে নিচে একটি বক্সের মধ্যে, এখানে ছোট ছোট বক্স করে তোমাকে বলে দিতে হয় যে এটি কি, 2 নম্বর এটি কি, বা এইটি কি। যে যে তুমি উপাদানগুলো এখানে দেবে, সেরকমই প্রতিটা বক্সের মধ্যে সেই সংকেত চিহ্নগুলো বা প্রতীক চিহ্নগুলো দিয়ে তুমি এখানে লিখে দেবে যে এটা তুমি এই জিনিসটা দেখাচ্ছ বা ওইটা ওই জিনিসটা দেখানোর চেষ্টা করছো। ওকে, তাহলে এই যে উপাদানগুলোর কথা বললাম 8টি, আমি আরেকবার বলে দিচ্ছি যে উপাদানগুলো সমতল পৃষ্ঠ বা কাগজ দরকার হবে। বললাম, বিবরণ দিলাম কি করে সমতল পৃষ্ঠ বা সমতল কাগজ জিনিসটা কী তা বললাম। পেন্সিল, পেন, রঙের প্রয়োজন আছে, স্কেল লাগবে, এরকমভাবেই প্রতীক চিহ্ন, অভিক্ষেপ, নর্থ লাইন, শিরোনাম, লেজেন্ড, এই সমস্ত উপাদানগুলো একটা ম্যাপ অঙ্কন করার জন্য যেমন জরুরি, এবং অঙ্কন করার পরে তোমার ম্যাপের মধ্যে ওই উপাদানগুলো থাকাটা অবশ্যই জরুরি, তাহলে একটা ম্যাপ সম্পন্ন হবে। ওকে, এবার দেখে নিই যে কোন কোন ধরনের ম্যাপ সাধারণত আমাদের সামনে আসে, বা কোন কোন ধরনের ম্যাপগুলো প্রচলিত অবস্থায় রয়েছে, অর্থাৎ ম্যাপের শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ওকে, প্রধানত 3টি মূল ভিত্তি বা বিষয়ের ওপর ভিত্তি করে ম্যাপগুলোর শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। প্রথম যে ভিত্তিটা, সেটা হচ্ছে স্কেল অনুসারে। অর্থাৎ স্কেল অনুসারে মানচিত্র। স্কেল অনুসারে মানচিত্রকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ক্ষুদ্র স্কেলের মানচিত্র, 2 নম্বর মাঝারি স্কেলের মানচিত্র, এবং 3 নম্বর বৃহৎ স্কেলের মানচিত্র। অর্থাৎ একটা ম্যাপ আমি যখন অঙ্কন করছি, সেই ম্যাপটার স্কেল কেমন হবে, স্কেলের মানটা কি খুব বেশি হবে, না স্কেলের মানটা খুব কম হবে, না মাঝারি ধরনের হবে, এর উপর ভিত্তি করেও কিন্তু মানচিত্রের শ্রেণীবিভাগ করা যেতে পারে। সেই হিসাবে কি পেলাম না 3টে মানচিত্র আমরা পেলাম। একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। ক্ষুদ্র স্কেলের মানচিত্রের সংজ্ঞা হিসাবে তুমি যদি বলতে চাও, তাহলে বলবে যে যখন কোনো বৃহৎ স্থানকে ছোট্ট একটু অংশের মধ্যে, অল্প একটু জায়গার মধ্যে যখন তুমি উপস্থাপন করবে, তখন সেই মানচিত্রটাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা যেতে পারে। যেমন এক্ষেত্রে মানচিত্রের স্কেল বা আরএফ স্কেলটা কত হতে পারে আমি বলি। যে এক্ষেত্রে মানচিত্রের আরএফ স্কেলটা তোমার 1:10 লক্ষ বেশি হবে। এটা বেশি হবে সবসময়। অর্থাৎ এর যে আরএফ স্কেল, যেটি এই আরএফ স্কেলটি, স্কেল সম্বন্ধে আরএফ স্কেলটি কি এখন নতুন মনে হচ্ছে, একটু পরে আমি আলোচনা করব তোমাদের জন্য যে আরএফ স্কেল বিষয়টি কি। তো এইখানে শুধু জেনে নাও যে ক্ষুদ্র স্কেলের মানচিত্রের ক্ষেত্রে আরএফ স্কেলটা সবসময় 1:10 লক্ষের থেকে বেশি হবে। এবং এই জাতীয় ম্যাপগুলো তোমরা দেখে থাকবে তোমাদের স্কুলে, অফিস ঘরে, হ্যাঁ, যে বিভিন্ন যে ওয়াল ম্যাপগুলো থাকে, দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখা কোনো একটি মহাদেশ, সমগ্র মহাদেশের ম্যাপ সেখানে দেওয়া আছে,
বা ভারতবর্ষের ম্যাপ সেখানে দেওয়া আছে, বা টোটাল পৃথিবীর ম্যাপ সেখানে দেওয়া আছে। তো এই জাতীয় ম্যাপ যেগুলোতে তোমার আরএফ 1:10 লক্ষের বেশি হবে, সেই ধরনের ম্যাপগুলোকে বলা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্র। একটু অবাক লাগছে শুনতে এখানে যদিও, যে আরএফ স্যার আপনি বলছেন যে 1:10 লক্ষের বেশি হবে, আবার ম্যাপটাকে বলছেন ক্ষুদ্র স্কেলের। হ্যাঁ, ম্যাপটা ক্ষুদ্র স্কেলের হবে, কারণ আরএফ যত বড় হবে এইখানে তুমি ম্যাপটা তত তোমার ছোট আকারে উপস্থাপন করতে পারবে, তত বৃহৎ জায়গাগুলোকে খুব অল্প একটু অংশের মধ্যে তুমি উপস্থাপন করতে পারবে। সেই কারণেই এটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। ওকে, পরের 2 নম্বর রয়েছে হচ্ছে মাঝারি স্কেলের মানচিত্র। এই ক্ষেত্রে তোমার কোনো একটি ম্যাপকে খুব বড় আকারেও দেখানো হয় না, আবার খুব ছোট আকারেও দেখানো হয় না, অর্থাৎ মাঝারি রূপে দেখানো হয়। তো মাঝারি তাহলে স্কেল কত হবে না, আর স্কেল হবে এখানে মনে রাখবে একটা কথা, যে এর স্কেল 1:50,000 থেকে শুরু করে 1:10 লক্ষের মধ্যে হবে। এই যে 1:50,000 থেকে 1:10 লক্ষ এর মধ্যে যে আরএফ থাকবে, যে ম্যাপগুলোর, সেগুলোকে তুমি অনায়াসেই মাঝারি স্কেলের মানচিত্র রূপে পরিগণিত করতে পারবে। এর সবচেয়ে ভালো উদাহরণ রয়েছে হচ্ছে তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপ, টোপোসিট, তাই না? বাংলাতে যেটিকে বলা হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। যদিও তোমাদের কাছে টার্মটা নতুন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিছুই না, এটাতে কি করা হয় যে কোনো একটি রাজ্যের অন্তর্গত কোনো একটি জেলা বা দুটি জেলার সমন্বয়ে একটি এরিয়া নেওয়া হয়, সেখানে তার অভ্যন্তরে যে প্রাকৃতিক বিভিন্ন বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন ধরো স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী, এবং যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো থাকে, রাস্তাঘাট, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, সমস্তগুলো এগুলোকে উপস্থাপন করা হয় এবং এর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখানো হয়। সাধারণত আমাদের এইখানে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা প্রচলিত, সেটির আরএফ হচ্ছে 1:50,000। 1:50,000 স্কেলের টোপোগ্রাফিক্যাল ম্যাপটাই আমাদের এখানে প্রচলিত। ওকে, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের তোমার যদি আমি বলেই দিই, একটু দেখে নাও। এই ধরো এই একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের এই সবার ওপরে, এইটা যদি আচ্ছা ম্যাপটা যদি এখানে এখানে ধরো সবার ওপরে থাকে হচ্ছে রাজ্যের নাম, যে কোন রাজ্যের টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটি। এই বাম পাশে এই অংশে থাকে জেলা, কোন কোন জেলার অংশবিশেষ নিয়ে এটা গঠিত হয়েছে। এইখানে একটা ইন্ডেক্স নম্বর থাকে, টোপোগ্রাফিক্যাল ম্যাপের ম্যাপ নম্বর থাকে। ওকে, আর এইটি হচ্ছে অক্ষাংশ, আর এই দ্রাঘিমাংশ, অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে সেটি উপস্থাপন করে এরিয়া, সেটি থাকে। সাধারণত এর ব্যবধানটা হয় 15 মিনিট ইন্টু 15 মিনিট আমাদের এখানে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো থাকে। আর শেষে এইখানে থাকে তোমার হচ্ছে 1:50,000 এর আরএফ স্কেল, বা 1 cm টু 500 মিটার, 1 cm টু 500 মিটার, এটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল। আমি আবার বলছি যে স্কেল সম্বন্ধে ডিটেলসটা আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। ওকে, জাস্ট একটু টোপোগ্রাফিক্যাল ম্যাপটা কী ধরনের বা তোমাদের সামনে আসলে তোমরা চিনতে পারো, তার জন্য একটু বললাম এখানে। এবং এর মাঝখানে, ম্যাপের মাঝখানে সমস্ত প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলোকে উপস্থাপন করা থাকে। ওকে, আচ্ছা, নেক্সট 3 নম্বর বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে এই যে এইখানে পেলাম ক্ষুদ্র স্কেলের ক্ষেত্রে 1:10 লাখের ওপরে, মাঝারির ক্ষেত্রে পেলাম 1:50,000 থেকে 1:10 লক্ষের মাঝখানের যে আরএফ, তাহলে অবশ্যই বৃহৎ স্কেলের মানচিত্রের ক্ষেত্রে এর আরএফটা হবে 1:50,000 কম। অর্থাৎ 1:50,000 কমের আরএফ থাকবে যে সমস্ত ম্যাপগুলোতে, সেগুলোকে তুমি বৃহৎ স্কেলের মানচিত্র বলতে পারো। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? উদাহরণস্বরূপ তোমার হচ্ছে যে ক্যাডাস্ট্রাল ম্যাপ, মানে মৌজা ম্যাপ বা হচ্ছে সিটি প্ল্যানিং যে ম্যাপগুলো হয়, সেগুলোতে কি হয় না, কোনো ক্ষুদ্র স্থানকে বড় করে দেখানো হয়। সাধারণত মৌজা ম্যাপগুলো যদি দেখে থাকো, দেখবে সেখানে থাকে তোমার টোটাল একটা মৌজার মধ্যে কতগুলো প্লট রয়েছে, কতগুলো বাড়ি রয়েছে, তার প্রতিটা প্লট নম্বর দিয়ে তাদের এরিয়া ডিমার্কেশন করা থাকে, তাই না? অর্থাৎ সেখানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র স্থানগুলোকেও বড় করে বা বৃহৎ করে দেখানো হয়। এটি হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। সাধারণত দেখা হয় এই বৃহৎ স্কেলের মানচিত্রে বা ক্যাডাস্ট্রাল ম্যাপের ক্ষেত্রে, মৌজা ম্যাপের ক্ষেত্রে স্কেল থাকে হচ্ছে তোমার স্টেটমেন্ট স্কেলে
16 ইঞ্চিতে বা 16 ইঞ্চি 16 ইঞ্চ টু 1 মাইল, এই ক্যাডাস্ট্রাল ম্যাপের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বা আরএফ এর ক্ষেত্রে দেখা যায় সাধারণত থাকে 1:4000, এরকম আরএফগুলো থাকে সাধারণত সিটি প্ল্যানিং বা তোমার ক্যাডাস্ট্রাল ম্যাপের ক্ষেত্রে। ওকে, তাহলে এই গেল স্কেল অনুসারে আমাদের মানচিত্রের শ্রেণীবিভাগ। ঠিক আছে, আচ্ছা 3টা পেলাম। আবার বলছি যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র প্রথম, যার উদাহরণস্বরূপ কি বললাম যে দেওয়াল মানচিত্র। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যে অ্যাটলাস, তোমাদের কাছে যে অ্যাটলাস থাকে মানচিত্রের যে বই, সেটাও কিন্তু এই ক্ষুদ্র স্কেলের মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। ওকে, তারপর মাঝারি স্কেলের মানচিত্র, যার উদাহরণস্বরূপ বললাম টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এবং 3 নম্বর হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, যার উদাহরণস্বরূপ তুমি বলবে সেটি হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র। ওকে, আচ্ছা তাহলে মানচিত্রের শ্রেণীবিভাগের প্রথম যে ভাগটি সেটি আমরা কিন্তু শেষ করলাম। দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ নিয়ে আলোচনা করবো। একটু মুছে দিচ্ছি এটা, তাহলে পরেরটা বুঝতে তোমাদের সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে বিষয়ের ভিত্তিতে। বিষয়ের ভিত্তিতে মানে এটাকে থিমেটিক ম্যাপও বলা হয়, বিষয়ভিত্তিক মানচিত্র। হ্যাঁ, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে এই মানচিত্রটাকে প্রস্তুত করা হয়। তো বিষয়ের ভিত্তিতে মানচিত্রকে ভাগ করতে গেলে সবার প্রথমে আমরা দুটো ভাগ পাই। একটা হচ্ছে প্রাকৃতিক ম্যাপ, প্রাকৃতিক ম্যাপ বা প্রাকৃতিক মানচিত্র, এবং 2 নম্বর হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। ওকে, প্রাকৃতিক ম্যাপের আবার বেশ কতগুলো ভাগ রয়েছে। প্রাকৃতিক ম্যাপের ভাগগুলো কি কি রয়েছে আমি দেখে নিই। আচ্ছা, এইভাবেই দিই। 1 নম্বর ভূতাত্ত্বিক মানচিত্র। ভূতাত্ত্বিক মানচিত্র আসলে প্রাকৃতিক বা সাংস্কৃতিক মানচিত্রের অভ্যন্তরে যে ভাগগুলো পাবে তোমরা, সেগুলো সবগুলোই দেখবে নামের মধ্যেই লুকিয়ে আছে যে কি দেখানো হচ্ছে, কোন বিষয়টি তোমার হচ্ছে ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে বা উপস্থাপন করা হচ্ছে, তার নামের মধ্যেই লুকিয়ে আছে। এই যে প্রথম যেটি রয়েছে ভূতাত্ত্বিক মানচিত্র, মানে ভূতত্ত্ব, পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে যে অংশগুলো রয়েছে, অর্থাৎ ভূ অভ্যন্তরের গঠন বা শিলার যে গঠন বা হচ্ছে তোমার ভাঁজ বা চ্যুতি, এই জাতীয় বিভিন্ন বিষয়গুলো সংক্রান্ত যে ম্যাপ তৈরি করা হয় সেটিকে বলা হচ্ছে তোমার ভূতাত্ত্বিক মানচিত্র। ওকে, 2 নম্বর রয়েছে হচ্ছে বন্ধুরতা মানচিত্র। বন্ধুরতা মানচিত্র, বন্ধুরতা মানে হচ্ছে এবড়ো খেবড়ো, মানে সমতল নয়। হ্যাঁ, আমরা জানি পৃথিবী পৃষ্ঠের ওপরে বিভিন্ন ধরনের ভূমিরূপ থাকে, তাই না? যেমন তোমার পাহাড় আছে, পর্বত রয়েছে, মালভূমি, সমভূমি। এই যে ভূমির আকৃতি বা ভূমিরূপগত পরিবর্তন, এই সমস্ত দেখিয়ে সাধারণত সমোন্নতি রেখার সাহায্যে জাতীয় মানচিত্রগুলো প্রদর্শন করা হয়। তো এই জাতীয় উপাদানগুলো দেখিয়ে যে মানচিত্র প্রস্তুত করা হয় সেটিকে বলা হচ্ছে তোমার বন্ধুরতা মানচিত্র। ওকে, 3 নম্বর প্রাকৃতিকের অভ্যন্তরে যে ম্যাপটি হয় সেটি হচ্ছে মৃত্তিকা ম্যাপ বা মৃত্তিকা মানচিত্র। মৃত্তিকা মানচিত্র অর্থাৎ বিভিন্ন ধরনের অঞ্চলে বিভিন্ন ধরনের মৃত্তিকা যে রয়েছে সেগুলো, সেই ধরনের যে ম্যাপ বা মৃত্তিকার যে উপাদানগুলো রয়েছে, ধরো হচ্ছে তার কিছু ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে, কেমিক্যাল প্রপার্টিস রয়েছে, জানো তোমরা এনপিকে মানে হচ্ছে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস বা এই যে উপাদানগুলো, এই সমস্ত উপাদানগুলোর সমন্বয়ে তৈরি যে ম্যাপ, সেগুলো দেখানোর জন্য, এই উপাদানগুলো দেখানোর জন্য যে ম্যাপ তৈরি করা হয় সেটি হচ্ছে তোমার মৃত্তিকা মানচিত্রের মধ্যে পড়বে। বা এছাড়াও কোনো একটা অঞ্চলে মৃত্তিকার গঠন কেমন বা গ্রথন কেমন, আমি বললাম ফিজিক্যাল প্রপার্টিসের কথা, যদিও এই গঠন গ্রথন এগুলো সব ফিজিক্যাল প্রপার্টিসেরই অংশ, সেটি কেমন তা কিন্তু মৃত্তিকা মানচিত্রের মধ্যে তুমি পেয়ে যাবে। ওকে, আমি প্রথমে বললাম যে এই নামের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতপক্ষে যে এই ম্যাপ বা মানচিত্রগুলো কীরকম হবে। ওকে, 4 নম্বর দেখে নিই। 4 নম্বর আছে হচ্ছে তোমার উদ্ভিদ মানচিত্র। নাম থেকেই বুঝতে পারছো
যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের বন্টন এখানে দেখানো হবে, অর্থাৎ সরলবর্গীয় উদ্ভিদ বলো বা হচ্ছে তোমার নিরক্ষীয় চিরহরিত উদ্ভিদ বলো বা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের যে বন্টন, এই উদ্ভিদ সম্বন্ধীয় বন্টন সমস্ত কিছুর উপাদানগুলোর যে বন্টন সেগুলো দেখানোর জন্য যে ম্যাপটা তৈরি করা হয় সেটিকে বলা হচ্ছে তোমার উদ্ভিদ মানচিত্র। ওকে, এরপরে রয়েছে হচ্ছে 5 নম্বর জলবায়ু মানচিত্র। জলবায়ু মানচিত্র নাম থেকেই বুঝতে পারছো, জলবায়ু এবং আবহাওয়ার উপাদানগুলো সাধারণত তোমার এই ধরনের মানচিত্রের মধ্যে দেখানো হয়, অর্থাৎ কোনো একটা অঞ্চলের উষ্ণতা, বৃষ্টিপাত, আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ, মেঘাচ্ছন্নতা, এই বিভিন্ন বিষয়গুলো এই ম্যাপের মধ্যে দেখানো হয়ে থাকে, সেটি হচ্ছে তোমার জলবায়ুর মানচিত্র। বা আরও বিস্তারিতভাবে বলতে গেলে অক্ষাংশ ভেদে যে আমাদের জলবায়ুর যে পরিবর্তনগুলো হয় সেই সেই অংশগুলোকে এই মানচিত্রের দ্বারা উপস্থাপন করা হয়ে থাকে। ওকে, এবং এই প্রাকৃতিক মানচিত্রের আরেকটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জ্যোতিষ্ক মানচিত্র। জ্যোতিষ্ক মানচিত্র, জ্যোতিষ্ক মানচিত্রের ক্ষেত্রে কি করা হয় না, আমাদের যে ইউনিভার্সের মধ্যে যে বিভিন্ন তোমার গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহগুলো রয়েছে তাদের অবস্থান এবং এদের মধ্যে পারস্পরিক যে দূরত্ব, এই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করা হয়। হ্যাঁ, ওকে, তো তাহলে হচ্ছে অর্থাৎ এই যে উপাদানগুলো, অর্থাৎ গ্রহ, নক্ষত্র, সমস্ত উপাদানগুলোর দ্বারা তৈরি যে মানচিত্র, সেটিকে অবশ্যই আমরা জ্যোতিষ্ক মানচিত্র বলতে পারবো তাহলে একভাবে। ওকে, আচ্ছা, নেক্সট চলে যায় সাংস্কৃতিক মানচিত্রের ক্ষেত্রে, অর্থাৎ প্রাকৃতিকের ভাগগুলো আমরা জানলাম, তাহলে সাংস্কৃতিক মানচিত্রের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে সেটা দেখে নিই। সাংস্কৃতিক মানচিত্রের অভ্যন্তরে যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে 1 নম্বর সামাজিক মানচিত্র। আচ্ছা, মানুষ তো সমাজবদ্ধ জীব, তা জানো তোমরা প্রত্যেকেই। তো এই সমাজবদ্ধ মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন ধর্মের ভিত্তিতে বিভক্ত, বিভিন্ন জাতিগতভাবে এরা বিভক্ত। তো এই পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন জাতিগত বন্টন বা ধর্মের বন্টন এর ভিত্তিতে তৈরি যে ম্যাপ, সেটিকে কিন্তু আমি সামাজিক মানচিত্রের মধ্যে অনায়াসে ফেলতে পারবো। অর্থাৎ যদি তুমি কোথাও দেখো যে ধর্মের ভিত্তিতে কোনো একটা মানচিত্র তৈরি হয়েছে, ধরো এইখানে একটা ম্যাপের মধ্যে কোথাও দেখানো হয়েছে হিন্দু পপুলেশনের ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, কোথাও মুসলিম, কোথাও খ্রিস্টান, কোথাও শিখ, এই যে জাতীয় জনজাতির বন্টন, ধর্মের ভিত্তিতে যদি বন্টন তুমি কোথাও পাও, তাহলে তুমি সেটিকে অনায়াসেই বলতে পারবে এটি কিন্তু সাংস্কৃতিক মানচিত্রের অন্তর্গত, এবং সেটি সংস্কৃতির আরেকটু পার্টিকুলার বলতে গেলে সেটা সামাজিক মানচিত্রের অন্তর্গত। ওকে, 2 নম্বর এই যে ভাগ, এটা হচ্ছে রাজনৈতিক মানচিত্র। অর্থাৎ রাজনৈতিক মানচিত্রের মধ্যে কি দেখানো হয় না, কোনো একটা দেশ বা রাজ্য বা আরও ছোট জেলা বা ব্লক বা মৌজা, এই যে আমাদের যে প্রশাসনিক যে ইউনিটগুলো থাকে, এই ইউনিটগুলো পরিষ্কার করে যখন কোনো মানচিত্রের মধ্যে দেখানো হয় এবং সেই ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমার নগর বা মহানগর বা তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন, হ্যাঁ, বা হেড অফিস, এগুলো সাধারণত দেখানো হয়ে থাকে। এবং এই যে প্রশাসনিক বাউন্ডারি সমন্বিত যে মানচিত্রটি তৈরি হয় এই সমস্ত উপাদান দ্বারা, সেটিকে তুমি অনায়াসেই বলতে পারবে সেটি হচ্ছে একটি রাজনৈতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্রের এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এগুলো। ওকে, 3 নম্বর অর্থনৈতিক মানচিত্র। আচ্ছা, অর্থনৈতিক মানচিত্রের মধ্যে কি দেখানো হয় না, বিভিন্ন অঞ্চলের সম্পদের বন্টন বা ধরো আন্তর্জাতিক ব্যবসা সংক্রান্ত বিষয় বা জাতীয় ব্যবসা সংক্রান্ত বিষয়, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বা তোমার হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রি, এই জাতীয় সমস্ত বিষয়গুলো দেখানো হয় কিন্তু তোমার অর্থনৈতিক মানচিত্রের মধ্যে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ঐতিহাসিক মানচিত্র।
ঐতিহাসিক মানচিত্র। ঐতিহাসিক মানচিত্রের মধ্যে কি দেখানো হয়, মানে এই ধরনের মানচিত্রের ক্ষেত্রে তোমরা দেখবে যে কোনো একটা দেশের যে ঐতিহাসিক স্থানগুলো থাকে, যেমন মালদা ডিস্ট্রিক্টের ঐতিহাসিক স্থান বলতে গেলে কী পাবে, গৌড় পাবে, আদিনা পাবে, তাই না? এরকম ভারতবর্ষের ক্ষেত্রে তাজমহল বা আরও নালন্দা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তো এই যে জাতীয় কিছু প্রাচীন ধ্বংসস্তূপ সমগ্র থাকে বা ঐতিহাসিক উপাদানের সমন্বয়ে গঠিত যে বিষয়গুলো থাকে, সেই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো কিন্তু তোমার ঐতিহাসিক মানচিত্রের মধ্যে স্থান পায়। অর্থাৎ এবং সেই বিষয়গুলো থাকলে তুমি অনায়াসেই বলতে পারবে সেটি হচ্ছে ঐতিহাসিক মানচিত্রের অংশ, বা এটি একটা হচ্ছে ঐতিহাসিক মানচিত্র। ওকে, তাহলে এই গেল তোমার হচ্ছে মানচিত্রের শ্রেণীবিভাগের দ্বিতীয় ভাগ বিষয়ের ভিত্তিতে। আমরা দেখে নেব 3 নম্বর যে ভাগটি রয়েছে সেটি কি। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এইখানে পাবে 3 নম্বর যেটি রয়েছে তথ্যের ভিত্তিতে। অর্থাৎ একটা মানচিত্রের মধ্যে কোন কোন তথ্য রয়েছে তার উপর ভিত্তিকে, বা তথ্যগুলো কি ধরনের রয়েছে তার উপর ভিত্তি করে মানচিত্রকে আবার এই তথ্যের ভিত্তিতে ভাগ করা হয়। এবং তথ্যের ভিত্তিতে যে দুটো ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে একটা গুণগত মানচিত্র, আর একটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। সবার প্রথমে গুণগত মানচিত্র। গুণগত মানচিত্র বা কোয়ালিটেটিভ ম্যাপ বলা হয় এটিকে। এক্ষেত্রে কি করা হয় না, কোনো একটা স্থানের যে বৈশিষ্ট্য, প্রকৃত যে বৈশিষ্ট্য সেটি কিন্তু তোমার ম্যাপের মধ্যে বা মানচিত্রের মধ্যে প্রতিফলিত হয়। যেমন ধরো কোনো একটা স্থানের তুমি শস্যক্ষেত্র দেখাচ্ছ, সেটি হচ্ছে হালকা হলুদ রং দিয়ে তুমি একটা ম্যাপের মধ্যে দেখাচ্ছ। তারপরে কোনো একটা মাঠ দেখাচ্ছ, দেখা গেলো একটা সবুজ রং দিয়ে তুমি একটা মাঠ উপস্থাপন করছো, ঠিক আছে। তারপর রাস্তা, লাল কালার দিয়ে তুমি রাস্তা উপস্থাপন করছো। অর্থাৎ যেটা প্রকৃত উপাদান রয়েছে তার যে ক্যারেক্টারিস্টিক, তার যে বৈশিষ্ট্যগুলো যখন ম্যাপের মধ্যে তুমি প্রতিফলিত করবে তখন তোমাকে কিন্তু তখন সেটিকে তোমার বলা হয় গুণগত মানচিত্র, ঠিক আছে। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে গুণগত মানচিত্র, সেটা হচ্ছে কোরোক্রোম্যাটিক ম্যাপ তোমার গুণগত মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ওকে, তারপর রয়েছে হচ্ছে পরিমাণগত মানচিত্র। অর্থাৎ বিভিন্ন উপাদানগুলির পরিমাণগত যে পার্থক্য হয় অঞ্চল ভেদে, এর উপর ভিত্তি করে যে ম্যাপ বা মানচিত্র প্রস্তুত করা হয়। ধরো আমাদের মালদা জেলার মধ্যে 15টি ব্লক রয়েছে। এই 15টি ব্লকের মধ্যে জনসংখ্যার তুমি বন্টন দেখাবে, মানে জনসংখ্যার ঘনত্ব দেখাবে। তাহলে সমস্ত ব্লকের মধ্যে তো জনসংখ্যার ঘনত্ব এক নেই, কোথাও কম কোথাও বেশি। এবার বেশিটাকে একটু গাঢ় রং দিয়ে দেখাচ্ছ, তারপরে মাঝারিটা একটু হালকা করলে রং, তারপরে আরও যেটা কম ঘনত্ব সম্পন্ন অঞ্চল সেটাকে আরও কম গাঢ় করলে রং বা পাতলা করলে রং হালকা। এরকমভাবে তুমি টোটাল জনসংখ্যার ঘনত্বের বন্টন তুমি দেখাতে পারলে, বা কোনো অরণ্যের বন্টন তুমি দেখাচ্ছ, সেক্ষেত্রে তোমার সেই পরিমাণগুলো বেশি থেকে কম আস্তে আস্তে হয়ে যাচ্ছে, সেই ডিস্ট্রিবিউশনটা তুমি কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে পারবে, এবং দেখাতে পারবে যে ম্যাপের মাধ্যমে, সেটিকে বলা হচ্ছে তোমার পরিমাণগত মানচিত্র। ওকে, এই গেল তোমার হচ্ছে আমাদের মানচিত্রের যে শ্রেণীবিভাগ সেটি। এর মধ্যে এবার এছাড়াও তোমরা দেখবে বইয়ে পড়তে গেলে অনেক সময় থাকে যেগুলোর মধ্যে আবার আরও বেশ কিছু এক্সট্রা 2-1টা ভাগ থাকে, সেটা তোমরা অবশ্যই পড়ে নেবে, পড়তে গেলে পেয়ে থাকবে। ওকে, আমরা নেক্সট যে বিষয়টি রয়েছে, অর্থাৎ মানচিত্র আমাদের কাছে গুরুত্ব কী, বা মানচিত্র আমরা কেন পাঠ করব বা কেন অঙ্কন করব, সেই বিষয়টা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এটা মুছে দিচ্ছি তাহলে। মানচিত্রের সবচেয়ে
গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে আমি একে একে পয়েন্ট করে তোমাদের বলছি। সবার প্রথম রয়েছে হচ্ছে মানচিত্রের গুরুত্বের মধ্যে সবচেয়ে যে পড়বে এটা অবস্থান নির্ণয়। অবস্থান অর্থাৎ কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য বা জেলা বা ব্লক কোথায় অবস্থান করছে সেটা কিন্তু তুমি একটি ম্যাপের মাধ্যমে অতি সহজেই বুঝে যেতে পারবে, বা ম্যাপের সাহায্যে অতি সহজেই সেটাকে তুমি খুঁজে নিতে পারবে। তাহলে অবস্থান জানতে গেলে কোনো একটা অংশের অবশ্যই মানচিত্র আমাদের পাঠ করতে হবে, বা মানচিত্র একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার রূপে পরিগণিত হবে। 2 নম্বর তোমার হচ্ছে প্রাকৃতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকও আছে। অর্থনৈতিক মানে এই যে বিষয়গুলো, অর্থাৎ কোনো একটা দেশের বা রাজ্যের প্রাকৃতিক বিষয় সম্বন্ধে তুমি জ্ঞান অর্জন করবে, বা রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত বিষয়গুলো সম্বন্ধে ধারণা তোমাকে নিতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু ম্যাপ সম্বন্ধে জানতে হবে, বা ম্যাপ তোমাকে পাঠ করতে হবে। অর্থাৎ একটা ম্যাপ তোমাকে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্বন্ধে তোমাকে কিন্তু জ্ঞান দেবে। তাহলে অবশ্যই ম্যাপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে রয়েছে। ওকে, তারপর 3 নম্বর দেশ ও রাজ্যের ধারণা। এটি একটি গুরুত্বপূর্ণ, যা তুমি একটা ম্যাপ থেকে পেতে পারো। কোনো একটা দেশের সীমানা কোথায় থেকে কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে, বা দেশের হেডকোয়ার্টার কোনটি, বা তার অভ্যন্তরে যে রাজ্যগুলো রয়েছে কতগুলো রাজ্য রয়েছে, রাজ্যের যে সীমানা, বা তার অভ্যন্তরে জেলা, তারপরে ব্লক, মৌজা, এই যাবতীয় বিষয়গুলো, অর্থাৎ কোনো একটা দেশ, রাজ্য, ব্লক, জেলা সমস্ত বিষয়গুলো ডিটেলসে জানতে গেলে তোমার কিন্তু ম্যাপকে অবশ্যই পাঠ করতে হবে, বা ম্যাপ সম্বন্ধে জানতে হবে সেখানকার। ওকে, তো সেদিক থেকেও ম্যাপ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, 4 নম্বর যে বিষয়টি সম্পদ, সম্পদের ধারণা। অর্থাৎ কোন দেশে কোন সম্পদ সংরক্ষিত অবস্থায় রয়েছে, বা কোন সম্পদ কতটা পরিমাণ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য তোমার কিন্তু ম্যাপ অধ্যয়ন করতে হবে, ম্যাপের ধারণা তোমার প্রয়োজন। ওকে, অর্থাৎ ম্যাপ এক্ষেত্রেও তোমার সম্পদের ধারণা দিতে যথেষ্টভাবে সমর্থ, এই কথাটি মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট যে 5 নম্বর বিষয়টি আসছি আমি, সেটি হচ্ছে পথ প্রদর্শক। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পথ প্রদর্শক বা পথ নির্দেশক। অর্থাৎ যে কোনো দেশে তুমি যদি আজকে যাও, সেখানে দেখবে তোমার মোবাইলের মধ্যে ম্যাপস নামক একটি অ্যাপস থাকে, তাই না? তো সেখানে তুমি জায়গাটির নাম জাস্ট পুট করে দিলে এবং সে তোমাকে ম্যাপ তোমাকে কিন্তু সেই পথ ধরে 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 সে তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ কোনো একটি অজানা অচেনা স্থানে তুমি কোনো একটি নির্দিষ্ট স্থানকে খুঁজে বের করতে গেলে তোমার কিন্তু ম্যাপের দরকার হয়। অর্থাৎ ম্যাপ তোমার কিন্তু পথ নির্দেশকেরও কাজ করে। এছাড়াও তুমি দেখবে বর্তমানে ট্রেন বা হচ্ছে তোমার এরোপ্লেন, হ্যাঁ, বা হচ্ছে যে জাহাজ যেগুলো চলাচল করছে, তারাও কিন্তু ম্যাপ ব্যবহার করছে, এবং তারা ম্যাপের মাধ্যমেই একটা দেশ থেকে অন্য দেশে অতি সহজেই চলে যাচ্ছে। অর্থাৎ ম্যাপ পথ নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আরেকটি আমি পয়েন্ট বলবো এখানে যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সামরিক ক্ষেত্রে। অর্থাৎ সামরিক ক্ষেত্রেও কিন্তু ম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই না? অর্থাৎ আমাদের প্রতিবেশী শত্রু যে সমস্ত দেশগুলো রয়েছে, তাদের গতিবিধি লক্ষ্য করার ক্ষেত্রে, তারা কতটা দূর সীমানার কাছে এগিয়ে এসেছে, বা আমরা তাদের থেকে কতটা দূরত্ব অবস্থান করছি, বা তাদের যে ভেতরের অংশের মধ্যে কি কি অংশগুলো রয়েছে অ্যাকচুয়ালি, এই সমস্ত তথ্য জানতে গেলে আমাদের কিন্তু ম্যাপের দরকার হয়। তাই ম্যাপ সামরিক ক্ষেত্রেও, মানে যুদ্ধ ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে পরিগণিত হয়। ওকে, তো এই গেল তোমাদের মানচিত্রের একটি ধারণা। মানচিত্র সম্বন্ধে আশা করি ডিটেলস তোমাদের আমি আলোচনা করলাম, ঠিক আছে? এবার আমি তোমাদের চলে যাব নেক্সট স্কেলের আলোচনাতে। ওকে,
স্কেল, স্কেল সম্বন্ধে একটি কথা বলা হয়, সেটি হচ্ছে যে a scale is the ratio between map distance and ground distance. এই কথাটি মধ্যেই লুকিয়ে আছে যে স্কেল বলতে প্রকৃতপক্ষে কি বোঝা যায়, মানে এটিকে বাংলা করলে সুন্দরভাবে বলা যেতে পারে যে ভূপৃষ্ঠের মধ্যে দুটি স্থানের মধ্যে দূরত্ব, এবং সেই দূরত্বটাকে যখন তুমি তোমার ম্যাপের মধ্যে যে দুটো পয়েন্ট দ্বারা উপস্থাপন করবে, এই দুইয়ের অনুপাতকেই বলা হয় সাধারণত স্কেল। ওকে, দেখো ছোট্ট করে উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ধরো এই একটা ম্যাপ, এই দুটো স্থান, এইটা হচ্ছে তোমার মালদা, এটা কলকাতা, এর দূরত্ব 300 কিলোমিটার, এবং তুমি ম্যাপের মধ্যে তোমার খাতার পেজের মধ্যে এটাকে 3 সেন্টিমিটারে তুমি দেখিয়ে দিয়েছো। তাহলে এই যে অনুপাত 300 কিলোমিটার প্রকৃত ভূপৃষ্ঠের মধ্যে দূরত্ব, আর সেটাকে তুমি ম্যাপের মধ্যে তোমার খাতার পেজের মধ্যে 3 সেন্টিমিটার দ্বারা দেখাচ্ছ। তাহলে এই যে দূরত্ব, এই দুটো এই দূরত্বটা ম্যাপের মধ্যে আর এই দূরত্বটা ভূপৃষ্ঠ প্রকৃত, এই দুইয়ের মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটিকেই বলা হচ্ছে স্কেল। ওকে, স্কেল সাধারণত 3 ভাবে প্রকাশ করা হয়। দেখো 1 নম্বর, তুমি দেখবে ম্যাপের মধ্যে থাকে হচ্ছে 1 cm to 10 km, এরকম থাকতে পারে। আবার থাকে হচ্ছে 1:50,000, এরকম থাকে ম্যাপের মধ্যে। আবার কোনো সময় দেখবে ম্যাপের মধ্যে, কোনো একটা ম্যাপের মধ্যে এরকম একটা গ্রাফ এঁকে তোমার কিন্তু স্কেল দেওয়া থাকে। ওকে, আচ্ছা, তাহলে এই যে ম্যাপ 3 ধরনের হয় সাধারণত, এগুলোর আরও বিভিন্ন নাম আছে। এটা হচ্ছে বিবৃতি সূচক বা স্টেটমেন্ট, এটা হচ্ছে আরএফ স্কেল, এবং এটি হচ্ছে তোমার গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেল তুমি বলতে পারো। এ সম্বন্ধে ডিটেলস আমি শ্রেণী বিভাগের মধ্যে তোমাদের বলছি, দেখে নাও। তাহলে এটা মুছে দিচ্ছি। স্কেলকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়, মূল 3টি ভাগে। 1 নম্বর হচ্ছে বিবৃতি সূচক স্কেল, ওকে, ইংরেজিতে এটিকে বলা হয় স্টেটমেন্ট স্কেল। তো প্রথমে এটি নিয়ে আলোচনা করি, পরে যাচ্ছি পরে দুটোতে। বিবৃতিসূচক স্কেলকে তুমি সংজ্ঞার আকারে কেমন করে বলবে, বা স্কেলটির উদাহরণ কীরকম, বা ম্যাপের মধ্যে এটি কীরকমভাবে থাকে তা বলছি, শোনো। বিবৃতিসূচক স্কেলের সংজ্ঞা হিসেবে তুমি বলতে পারো যে ভূপৃষ্ঠের মধ্যে দুটি স্থানের দূরত্ব, এবং ওই দুটি স্থানকে ম্যাপের মধ্যে দুটি বিন্দুর দ্বারা যে দূরত্বের দ্বারা তুমি উপস্থাপন করছো, এই দুটো বিষয়ের মধ্যে যে অনুপাত, এই অনুপাতকে যখন লিখিত বিবৃতির মাধ্যমে বা কথার মাধ্যমে তুমি প্রকাশ করবে, তখন তুমি তাকে বলবে বিবৃতিসূচক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। যেমন আমি দেখালাম একটু আগেই যে কি থাকে, যে 1 সেমিতে 10 কিমি, অর্থাৎ এটি একটি লিখিত বিবৃতির মাধ্যমে কিন্তু দেওয়া আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে কোনো সময় কিন্তু তোমরা এটা লিখতে পারবে না যে 1 সেমি ইকুয়াল টু 10 কিমি, এরকমটা কোনো সময় লেখা যায় না। অর্থাৎ এখানে 1 সেমি ম্যাপের মধ্যে রিপ্রেজেন্ট করছে, সেটাই 10 কিলোমিটার ভূপৃষ্ঠে রিপ্রেজেন্ট করছে। কোনো সময় কিন্তু 1 সেন্টিমিটার আর 10 কিলোমিটার সমান হবে না, এটা একটা আনুপাতিক বিষয়। ওকে,
তো এই বিবৃতিসূচক স্কেল ম্যাপের মধ্যে বা মানচিত্রের মধ্যে তোমার দেখবে যে ম্যাপের নিচে এরকম একটা লিখিত বিবৃতির মাধ্যমে উপস্থাপন করা থাকে। তো এই স্কেলটা যদি ম্যাপের মধ্যে থাকে তাহলে কি কি সুবিধা বা কি কি আমরা বেনিফিট পেতে পারি এর থেকে, তা দেখো কি কি সুবিধা এর মধ্যে রয়েছে। এক নম্বর হচ্ছে যে এই স্কেলটা খুব সহজ সরল, মানে যদি কোনো ম্যাপের মধ্যে লেখা থাকে এরকম 1 সেমিতে 10 কিমি, তাহলে এটা বোঝার জন্য খুব আমাদের দক্ষ হতে হবে না, যে স্কেল সম্বন্ধে আমি এক্সপার্ট তারপরেই আমি এই বিষয়টি বুঝতে পারবো, তেমনটা নয়। এটা খুব সহজ সরল একটি বিষয় যে 1 সেমিতে 10 কিমি, 1 সেমি ম্যাপের মধ্যে আছে, তার মানে 10 কিমি ভূপৃষ্ঠের মধ্যে রয়েছে। ওকে, তো এটা হচ্ছে সবচেয়ে এর বড় সুবিধা। তাহলে কি শুধু সুবিধাই আছে, অসুবিধা নেই? হ্যাঁ, অসুবিধাও আছে। কি অসুবিধা? অসুবিধা, প্রথম যে অসুবিধাটা এই বিবৃতিসূচক স্কেলের মধ্যে ধরা পড়ে সেটা হচ্ছে, দেখো যে আমরা এইখানে আছি আমাদের ভারতবর্ষে, এমন হতে পারে যে এইখানে সেমি, কিমি রয়েছে, মানে এই ইউনিটগুলো এখানের সঙ্গে পরিচিত রয়েছে। এমনও তো হতে পারে যে চীনে বা জাপানে বা আমেরিকাতে এই সেমি, কিমি এই ইউনিটগুলো নেই। তাহলে এই যে লিখিত অবস্থায় কোনো একটা ম্যাপ যদি আমি সেখানে নিয়ে যাই, তাহলে দেখা যাবে ম্যাপটা কিন্তু পুরোটাই গুরুত্ব হারাচ্ছে, কারণ তারা তো সেটা বুঝতে পারবে না যে এখানে কি কিমি, সেমি, কিমি মানে বিষয়টা কি অ্যাকচুয়ালি। তাই বিভিন্ন ভাষাভাষী দেশের ক্ষেত্রে এই স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিসূচক স্কেল তোমার গুরুত্ব হারায়। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ ত্রুটি বা অসুবিধা রয়েছে এই বিবৃতিসূচক স্কেলের, যে ধরো আমি এখানে দেখাচ্ছি যে কোনো তোমার এই একটা ম্যাপ, এই ম্যাপের স্কেলের এর নিচে দেখো এটাই লেখা আছে 1 cm টু 10 km লেখা আছে। এবার তুমি প্রয়োজন হলো এই ম্যাপটাকে ছোট করবে, অর্থাৎ এই ম্যাপটাকে জেরক্স মেশিন দিয়ে এটাকে রিডিউস করবে, অর্থাৎ এইটুকু অংশ করলে। কিন্তু এই যে স্কেল যেটা 1 সেন্টিমিটার 10 কিলোমিটার, এটা তো এখানে এই লেখাটাই উঠবে। হ্যাঁ, লেখাটা ছোট হয়ে যাবে, কিন্তু লেখা তো 1 সেন্টিমিটার টু 10 কিলোমিটারই হবে। তাহলে কিন্তু এই ম্যাপটা পুরো গুরুত্ব হারিয়ে ফেলবে, কারণ এই যে ডিস্টেন্স, সাপোজ এখান থেকে এখানে ডিস্টেন্স 1 সেন্টিমিটার, তাহলে এখানে 1 সেন্টিমিটার টু 10 কিলোমিটার হলো, দেখা যাচ্ছে এখানে 5 সেন্টিমিটার হলো বা 4 সেন্টিমিটার হলো। তাহলে 4 সেন্টিমিটারে বা 3 সেন্টিমিটার যাই হোক না কেন, 3 সেন্টিমিটার হলো, তাহলে 3 সেন্টিমিটারে তোমার কত হচ্ছে না, 3 10 30 কিলোমিটার প্রকৃত দূরত্ব। এখানেও তো এরকমই থাকবে, অর্থাৎ এইটা অংশটা যখন মাপতে যাবে 3 সেন্টিমিটার, তখন দেখবে এক্ষেত্রে তোমার ভুল ইনফরমেশন দেবে। ওকে, তো এটা হচ্ছে বড় একটা ত্রুটি। নেক্সট 2 নম্বর স্কেলের যে শ্রেণীবিভাগটি রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। বা এটিকে বলা হয় নিউমেরিক স্কেল। ইংরেজিতে নিউমেরিক স্কেল বলা হয়, এবং এটি আরেকটি নাম আছে যেটা তোমার পরিচিত তোমরা এই নামটির সঙ্গে, সেটা আরএফ স্কেল। এই নামটির সঙ্গে তোমরা পরিচিত। আরএফ মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অর্থাৎ এই স্কেলটা কেমন থাকে আমি দেখিয়ে দিই আগে। দেখো 1:, সাপোজ 50,000, অর্থাৎ আনুপাতিক আকারে। সংজ্ঞার আকারে বললে কেমন বলবে না, সংজ্ঞার আকারে বলতে হবে যে মানচিত্রের মধ্যে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠের মধ্যে এই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হবে, তখন তাকে বলা হবে ভগ্নাংশ সূচক স্কেল বা নিউমেরিক স্কেল বা নিউমেরিক্যাল স্কেল বা আরএফ স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল। ওকে, তো এই স্কেলের কীরকমভাবে ম্যাপের মধ্যে থাকে দেখো, তোমার বিবৃতিসূচক স্কেলের ক্ষেত্রে দেখলাম এরকম লিখিত আকারে ছিল। এবার কোনো ম্যাপের মধ্যে যদি এইরকমটা দেখতে পাও 1:50,000, 50,000 আছে, তা তুমি বলবে সেটা তোমার হচ্ছে আরএফ স্কেল বা ভগ্নাংশসূচক স্কেল। এই স্কেলের সুবিধা কি না, স্কেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দেখো এতে কোনো ইউনিট লেস, মানে ইউনিট নেই এটাতে। তার মানে তুমি এটাকে জাপানে নিয়ে যাও বা আমেরিকাতে নিয়ে যাও বা ইংল্যান্ডে নিয়ে যাও, যে কোনো দেশেই নিয়ে যাও না কেন, ওরা নিজেদের ইউনিটে এটাকে কিন্তু কনভার্ট করে নিতে পারবে। তার মানে ম্যাপের গুরুত্ব সেখানেও বজায় থাকবে সঠিকভাবে। ওকে, আর 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 হচ্ছে এটা তোমার সবচেয়ে যেটা বড় অসুবিধা, এটা সুবিধা গেল একটা দিক,
অসুবিধাটা কোথায়? না, অসুবিধা একই রকম এর মতোই রয়েছে। যেমন যদি কোনো ম্যাপের মধ্যে তোমার 1:50,000 যদি এইটাই ধরো লেখা থাকে, 1:50,000 লেখা আছে, এটাকে তুমি ছোট করলে বা এটাকে আরও বড় করলে ম্যাপটা, তো এই লেখাটা তো আর চেঞ্জ হয়ে যাবে না, লেখা তো ওইটাই থাকবে। তার মানে একটা স্থান থেকে আরেকটা স্থানে যে দূরত্ব, সেই দূরত্বটা তোমাকে এইখানে যেটা দিত এইখানে গেলে ভুল ইনফরমেশন দেবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই স্কেলটা তখন গুরুত্ব হারিয়ে ফেলবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে এর বলতে পারো, সেটা হচ্ছে যে এটা খুব ক্রিটিক্যাল মানে তোমাকে এই স্কেল সম্বন্ধে জানতে গেলে একটু দক্ষ হতে হবে। হ্যাঁ, যে এইখানে আরএফ থেকে তুমি স্টেটমেন্ট স্কেলে কনভার্ট করবে, এই যে ক্যালকুলেশন যাবতীয় বিষয়গুলো সম্বন্ধে তোমাকে একটু পড়াশোনা করতে হবে। তার মানে একটু দক্ষ ব্যক্তি ছাড়া এই স্কেলটা সহজে হ্যান্ডেল করতে পারবে না। ওকে, 3 নম্বর যে স্কেলটি রয়েছে সেটি হচ্ছে তোমার লেখচিত্রিক স্কেল। এই স্কেলকে সংজ্ঞার আকারে বললে কেমন বলবে? না, বলবে যে মানচিত্রের মধ্যে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে এই দুটি স্থানকে ভূপৃষ্ঠের মধ্যে যে প্রকৃত দূরত্ব, এই দূরত্বের অনুপাতকে যখন লেখচিত্রের আকারে বা গ্রাফের আকারে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় লেখচিত্রিক স্কেল। অর্থাৎ দেখবে যে কোনো ম্যাপের মধ্যে এরকম তোমার গ্রাফ দেওয়া থাকে, সেটি কিন্তু অবশ্যই লেখচিত্রিক স্কেল, বা এটিকে তুমি ইংরেজিতে বলবে হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। ওকে, এই গেল গ্রাফিক্যাল স্কেল। আচ্ছা, এই স্কেলের সুবিধা কি সবচেয়ে বড়? না, এই স্কেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে বিবৃতিসূচক বা ভগ্নাংশ স্কেল যে অসুবিধাটা সৃষ্টি করছিল, অর্থাৎ ম্যাপকে এনলার্জ করছো বা রিডিউসড করছো, তখন যে ম্যাপটা গুরুত্ব হারিয়ে ফেলছে, এক্ষেত্রে ও সবচেয়ে বেশি কার্যকরী। অর্থাৎ এটিও তো একটু গ্রাফের মতো, অর্থাৎ ম্যাপের মধ্যে ও একটি লেখচিত্রের আকারে উপস্থাপিত রয়েছে এখানে। অর্থাৎ তুমি যদি এই ম্যাপটিকে বড় করো তাহলে এই গ্রাফটিও বড় হয়ে যাবে, বা যদি তুমি ছোট করো ম্যাপটিকে তাহলে গ্রাফটিও ছোট হয়ে যাবে। তার মানে এইখানে যে স্কেলটা ও এই ম্যাপে ছিল তাহলে বড়োর ক্ষেত্রেও তাই থাকবে বা ছোটোর ক্ষেত্রেও থাকবে। অর্থাৎ এক্ষেত্রে সবচেয়ে এই গ্রহণযোগ্যতাটা তুমি ম্যাপের সবচেয়ে বেশি থাকবে বা অ্যাকুরেট তোমাকে ভ্যালু সে দেবে। ওকে, আচ্ছা, এইবার আমি একটা জিনিস দেখে নিই, তোমরা দেখে নাও আর কি, যে এর আবার কতগুলো ভাগ রয়েছে। আমি একটু মুছে দিচ্ছি এই পাশটায়। এই লেখচিত্রিক স্কেল একে আবার 4টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ভাগ হচ্ছে রৈখিক স্কেল, 2 নম্বর রয়েছে হচ্ছে তুলনামূলক স্কেল, 3 নম্বর রয়েছে হচ্ছে কর্ণীয় স্কেল, 4 নম্বর রয়েছে হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওকে, তাহলে দেখে নিই এই স্কেলগুলো কি বা কী ধরনের। রৈখিক স্কেল কিছুই না, লেখচিত্রিক স্কেলের একটা গুরুত্বপূর্ণ ভাগ। এক্ষেত্রে কি হয় না, একটা সরল রেখার মধ্যে তোমার কতগুলো মুখ্য ভাগ এবং একটি মুখ্য ভাগের অভ্যন্তরে কতগুলো গৌণ ভাগ একে দেখানো হয়ে থাকে। তবে অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে যে একটি মুখ্য ভাগের যা মান তা হচ্ছে এই সমগ্র গৌণ ভাগের মানের সমান হবে। ওকে, আর নেক্সট তুলনামূলক স্কেলের ক্ষেত্রে কী করা হয়? তুলনামূলক স্কেলের ক্ষেত্রে যেটা করা হয় না, দুটো ইউনিট, তোমাদের একটি কথা বলে রাখা দরকার এখানে, যে আমাদের দুটো যে ইউনিট, একটা হচ্ছে সিজিএস সিস্টেম আর এফপিএস সিস্টেম, তাই না? অর্থাৎ সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। তো এই যে দুটো সিস্টেম, তো সিজিএস সিস্টেমের এটা কি না, এখানে থাকে সেমি টু কিলোমিটারের সম্পর্ক বা থাকে, বা সেন্টিমিটার টু মিটারের সম্পর্ক থাকে। আর এফপিএস সিস্টেমে থাকে ইঞ্চ,
ইঞ্চ টু মাইলের সম্পর্ক থাকে এখানে। তো এই যে দুটো সম্পর্ক, তাহলে এবার যদি কোনো একটা দেশে দেখা যায় যে সেখানে সিজিএস সিস্টেমে প্রচলিত রয়েছে, আর তুমি তোমার দেশ থেকে একটা এফপিএস সিস্টেমের ম্যাপ সেখানে পাঠাচ্ছ, তাহলে তো সেটা বুঝতে পারবে না যে তুমি কি দেখাতে চাইছো, কতটা দূরত্ব এখান থেকে দুটো স্থানের মধ্যে, কতটা দূরত্ব গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই যে বিষয়গুলো তুমি সহজে বুঝে উঠতে পারবে না। তো সেই জন্য এই তুলনামূলক স্কেলের ক্ষেত্রে কি করা হয় না, দুটো স্কেলের মধ্যে তুলনা করে একটা স্কেল অঙ্কন করা হয়। পাশাপাশি দুটো স্কেল থাকবে, এরকম পাশাপাশি দুটো স্কেল থাকবে, যে দুটো স্কেলের মধ্যে একটি থাকবে সিজিএস বা সেন্টিমিটার কিলোমিটার, আর ইঞ্চি ও মাইলের সম্পর্ক দেখিয়ে তোমার হচ্ছে এই স্কেলটা তৈরি করে। সাধারণত ব্রিটিশ এবং আমেরিকান সৈন্যদের সুবিধার্থে এই স্কেলটির প্রচলন হয়েছিল, কারণ হচ্ছে ব্রিটিশ বা ইংল্যান্ডে তোমার সিজিএস সিস্টেমটা প্রচলিত রয়েছে, আর হচ্ছে আমেরিকার ক্ষেত্রে তোমার হচ্ছে এফপিএস সিস্টেমটি প্রচলিত রয়েছে। এই দুটো দেশের সৈন্যদের সুবিধার্থে তোমার তুলনামূলক স্কেলের আবির্ভাব হয়েছিল। পরে কর্নীয় স্কেল, এটিকে ইংরেজিতে বলা হয় ডায়াগোনাল স্কেল। তোমরা দেখবে ছোট্ট একটা স্কেল পাওয়া যায়, এই ছোট্ট সাইজের একটা স্কেল, সাদা রঙের একটা স্কেল পাওয়া যায়, সেটাকে ডায়াগোনাল স্কেল বলা হয়। তোমাদের অনেকের কাছে আছেও। তো এই ক্ষেত্রে কি হয় না, এটা সংজ্ঞার আকারে বললে কি বলবে যে নর্মালি আমরা জানি যে কোনো একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের বিপরীত কোণদ্বয়কে যোগ করলে যে সরলরেখাটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে কর্ণ। তো কয়েকটি কর্ণের সাহায্যে যে স্কেলটি অঙ্কন করা হয় সেটাকে বলা হয় তোমার ডায়াগোনাল স্কেল বা কর্ণীয় স্কেল। তো এই কর্ণীয় স্কেলের সবচেয়ে বড় সুবিধা কি না, কোনো একটা নর্মাল স্কেলগুলো তুমি দেখবে ভ্যালু সাপোজ 2.56 এরকম একটা ভ্যালু আছে, তুমি নর্মাল স্কেলে 2.5 পর্যন্ত কিন্তু নিয়ে নিতে পারছো, কিন্তু এই 6 নেওয়ার জন্য তুমি কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে। অর্থাৎ 6টা হ্যাঁ নিয়ে তুমি নিতে পারবে, আইডিয়া করে একটু নিয়ে নিলে, একটু বাড়িয়ে নিলে, এখান থেকে মাঝামাঝি এইটুকু অংশ আসছে একটু বাড়িয়ে দিলাম, 2.56 হয়ে গেল। কিন্তু অ্যাকুরেট ভ্যালুটা কত হবে 2.56, সেটা কিন্তু কর্ণীয় স্কেলের সাহায্যে তুমি কিন্তু অতি সহজেই মানে অ্যাকুরেটভাবে নিতে পারবে। অর্থাৎ এইখানে কর্ণীয় স্কেলের ক্ষেত্রে মুখ্য ভাগ, গৌণ ভাগ এবং প্রগৌণ ভাগ, এই তিনটে ভাগই দেখানো যায়। ওকে। আর ভার্নিয়ার স্কেল লাস্ট, এটি হচ্ছে তোমার সপ্তদশ শতাব্দীতে পিয়ারি ভার্নিয়ার নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। তাই এই স্কেলের সাহায্যে কি হয় না, একই সঙ্গে রৈখিক এবং কৌণিক বা অ্যাঙ্গুলার যে ডিস্টেন্সটা বা মেজারমেন্টটা, সেটা এই স্কেলের সাহায্যে করা যায়, সাধারণত করা হয়ে থাকে। এই ভার্নিয়ার স্কেলের তোমার হচ্ছে সাধারণত মূল স্কেলের সহায়ক স্কেল হিসাবে কাজ করে, এবং এটাতে আরও ক্ষুদ্রতম ভাগ, অর্থাৎ ডায়াগোনাল স্কেলে যে ক্ষুদ্রতম ভাগ নিচ্ছ তার থেকে আরও সূক্ষ্ম ক্ষুদ্রতম ভাগ কিন্তু ভার্নিয়ার স্কেলের সাহায্যে তুমি নিতে পারবে। অর্থাৎ 1 mm কে আরও 10 ভাগে ভাগ করে তার একটি মান তুমি হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে নিতে পারবে। ওকে। আচ্ছা, আর একটু অল্প একটু একটা ছোট্ট জিনিস বলে নিই, সেটা হচ্ছে দেখো এই যে এই তুলনামূলক স্কেল যেটি রয়েছে এটির আবার 4টা ভাগ রয়েছে। তোমরা একটু আমি এটা নিয়ে ডিটেলসে বলবো না, অল্প একটু সময় নেব। দেখো এই তুলনামূলক স্কেলকে 4টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা ইউনিট স্কেল, টাইম স্কেল, পেস স্কেল, আর রিভলভ বা রেভলিউশন স্কেল। রিভলভ বা রেভলিউশন স্কেল মানে এক্ষেত্রে তুলনা করার ক্ষেত্রে আমি একটা বললাম প্রথম যে সিজিএস এবং এফপিএস সিস্টেমের মধ্যে তুলনা করার জন্য, সেটা অ্যাকচুয়ালি ইউনিট। এবার তুমি যদি তুলনা করতে যাও সময়ের সঙ্গে কোনো একটা সিজিএস বা এফপিএস সিস্টেমের কোনো একটা অংশের, তাহলে সেটা টাইম। এবং তুমি পেস মানে হচ্ছে পদক্ষেপ, এটা এসছে অ্যাকচুয়ালি মিলিটারি যারা, ওরা একটা ধাপ ফেলে সেটার ডিস্টেন্সটা তোমার হচ্ছে 30 ইঞ্চি বা 75 সেন্টিমিটার। তো এই মিলিটারি 100 বার বা 150 বার পায়ের ধাপ ফেলার সঙ্গে সঙ্গে কতটা দূরত্ব যাচ্ছে, হ্যাঁ, সেই ধাপের সঙ্গে দূরত্বের যে সম্পর্ক দেখিয়ে যে স্কেলটা পাওয়া যায় সেটি হচ্ছে পেস স্কেল। আর শেষ হচ্ছে রিভলভ বা রেভলিউশন স্কেল, সেটি হচ্ছে কোনো একটা চাকার আবর্ত, বাইকের চাকার আবর্ত, অর্থাৎ 10 বার বা 25 বার বা 50 বার একটা চাকা আবর্তন করলে বা আবর্ত করার ফলে কতটা দূরত্বে যাচ্ছে এবং সেটার সঙ্গে সম্পর্ক দেখিয়ে, মানে কত কিলোমিটার বা মাইল যাচ্ছে সেটা সম্পর্ক দেখিয়ে যে স্কেলটা আমরা পাই সেটা হচ্ছে রিভলভ বা রেভলিউশন স্কেল। ওকে, এইটুকু শ্রেণীবিভাগ তোমাদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে পড়বে অবশ্যই। এছাড়াও আরও ডিটেলস এর শ্রেণীবিভাগ রয়েছে, ভার্নিয়ার স্কেলের আরও ভাগ রয়েছে, সেগুলো তোমাদের দরকার হবে না। হ্যাঁ, আমি এইটুকুই বলছি। আর একটা বিষয় তোমাদের বলবো শেষে, যে এই যে স্কেলেরও বেশ কতগুলো গুরুত্ব রয়েছে, অল্প একটু শুনে নাও।
যে গুরুত্ব কি স্কেল, গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অর্থাৎ একটা স্কেল যে যদি থাকে ম্যাপের মধ্যে, না থাকলে কি অসুবিধা হয়। তো সবচেয়ে বড় সুবিধা বা গুরুত্ব যেটা স্কেল, যে কোনো গুরুত্ব, যে দুটি স্থানের মধ্যে দূরত্ব। এক নম্বর হচ্ছে কোনো দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্ব জানতে গেলে তোমাকে কিন্তু স্কেল ম্যাপের মধ্যে থাকতেই হবে। এছাড়া কোনো ম্যাপের মধ্যে তোমার নদী, রাস্তা বা যে কোনো উপাদান তার দৈর্ঘ্য নিখুঁতভাবে জানার জন্য তোমার কিন্তু স্কেল সম্বন্ধে জানতে হবে, স্কেলের ধারণা কিন্তু তোমার থাকতে হবে। ওকে, বা আরেকটা খুব সুন্দর কথা বলা যেতে পারে, কোনো একটা ম্যাপকে তুমি নিখুঁতভাবে যদি আঁকতে চাও তাহলে কিন্তু তোমার স্কেল ছাড়া সেটা কোনো মতেই সম্ভব নয়। ওকে, এটা মনে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে কোনো একটা ম্যাপকে তুমি এনলার্জ করবে, মানে বড় করবে বা ছোট করবে, সেক্ষেত্রেও তোমার কিন্তু স্কেলের অবশ্যই দরকার। ওকে, আর একটা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে যে তোমার তুমি যে খাতার মধ্যে একটা ম্যাপ আঁকছো সেটার আয়তন কতটুকু, হ্যাঁ, মানে সেটার এর জায়গা কতটুকু, তার মধ্যে তুমি ম্যাপটাকে আঁকতে পারবে কি না, এই জন্য তোমাকে নির্ভর করতে হবে স্কেলের উপরে। তো স্কেল তোমাকে ঠিক করে দেবে যে হ্যাঁ এইটুকু জায়গার মধ্যে তুমি ম্যাপটা আঁকতে পারবে কি না। তো অর্থাৎ স্কেল সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা ম্যাপের ক্ষেত্রে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি একটা ম্যাপ আঁকলে ম্যাপের তুমি আয়তন বের করবে, তাই না। যে 6 নম্বর পয়েন্ট, ধরো আয়তন, তুমি একটা আয়তন বের করবে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যে আয়তন আমরা নির্ণয় করি, সে আয়তনটা বের করবে। এই আয়তনটা বের করতে গেলেও তোমার কিন্তু ম্যাপের স্কেল সম্বন্ধে ধারণা রাখতে হবে। ওকে, আর একটা ছোট্ট বিষয় বলেই তোমাদের আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে যে এই যে এফপিএস বা সিজিএস সিস্টেম সম্বন্ধে, বা সরি বিবৃতি সূচক স্কেল বা আরএফ স্কেলের যে ব্যাপারগুলো বললাম, তো থাকলে কি কনভার্সন কি করে করা যায় আমি ছোট্ট একটু বলেছি। মনে করো কোনো একটা স্কেল আছে 1 cm টু 10 কিলোমিটার, তোমাকে বললো এটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, তো বিবৃতিসূচক স্কেল, এটাকে বললো কনভার্ট করো কিসে না আরএফ স্কেলে করো। না, এটা তোমার স্টেটমেন্ট স্কেল থেকে আরএফ স্কেল মানে ভগ্নাংশের আকারে প্রকাশ করতে গেলে কি করবে না, দেখো এটা করবে হচ্ছে, এটা একটা সূত্র আছে যে আমরা লিখি সাধারণত, আমরা জানি যে আরএফ স্কেল ইকুয়াল টু মানচিত্রের দূরত্ব বাই ভূপৃষ্ঠের দূরত্ব। তাহলে আরএফ স্কেল ইকুয়াল টু যদি ধরি যে মানচিত্রের দূরত্ব আর এটা হচ্ছে ভূমিভাগের দূরত্ব, তাহলে মানচিত্রের দূরত্ব কত, মানচিত্রের দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার আর ভূমিভাগের দূরত্ব 10 কিলোমিটার। আসলে একটা জিনিস তোমাদের বলে নিই, যে এই যে 1 সেন্টিমিটার আর 10 কিলোমিটার এখানে আছে, এই দুটোকে তোমার একই ইউনিটে নিয়ে আসাটাই হচ্ছে আরএফ স্কেল হয়ে যাবে, যে নিয়ে আসতে পারো। যেমন হচ্ছে 1 সেন্টিমিটার আছে 10 কিলোমিটার, কিলোমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। এর জন্য বেশ কতগুলো ইউনিট আছে, যে 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার, বা 1 মাইল সমান 63,360 ইঞ্চ, ঠিক আছে। তো এই যে ইউনিটগুলো তোমাদের একটু পড়ে রাখতে হবে। দেখো এটা এটা করি, তাহলে 1 সেন্টিমিটার উপরে আছে, থাক 1 সেন্টিমিটার, নিচে 10 এই কিলোমিটার, এটাকে করতে হবে কি আমার সেন্টিমিটার করতে হবে, এই সেন্টিমিটার একই ইউনিটে নিয়ে আসতে হবে, তাহলে আরএফ পাবো। তো একই ইউনিটে নিয়ে আসতে গেলে এটাকে 1 লাখ দিয়ে গুণ করতে হবে, 1 লাখ দিয়ে গুণ করলে হবে 1 সেন্টিমিটার বাই 10 লাখ সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেল, তাহলে 1/10 লাখ, অর্থাৎ আরএফ হবে তোমার 1:10 লাখ। এই হচ্ছে তোমার আরএফ, অর্থাৎ 1 সেন্টিমিটার স্টেটমেন্ট থেকে আরএফ এরকম করে কনভার্ট করা যেতে পারে। আর একটা ছোট্ট জিনিস একই রকমভাবে বলেই দেখো, বলে দিই, একই রকমভাবে একটা আরএফ স্কেল আছে, মনে করো যে আরএফ আছে 1:50,000 ধরো, এটা ম্যাপের মধ্যে আছে। তাহলে তুমি এটাকে স্টেটমেন্ট বা বিবৃতিসূচক স্কেল কি করে করবে, এটা তোমাকে বললো যে করে হচ্ছে সেন্টিমিটার টু মিটার, MITR মিটার, সেন্টিমিটার টু মিটার করো। তাহলে সেন্টিমিটার টু মিটার মানে একদিকে সেন্টিমিটার থাকবে আর একদিকে মিটার থাকবে। তাহলে এটা করতে হবে তোমার, নর্মালি নিয়ম হচ্ছে প্রথমে এই যে হর আছে, এই হরটিকে উপরে রেখে
দেখতে হবে যে মিটার করতে বলেছে, তার মানে তোমাকে এইখানে তোমার 100 দিয়ে ভাগ করতে হবে। এটি একটা চার্ট থাকে, সেই চার্টটা তোমরা অবশ্যই পড়বে যে কি থেকে কি করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তো মিটার যখন তুমি করবে তো কোনো একটা আরএফ স্কেল থেকে, তখন অবশ্যই 100 দিয়ে ভাগ করবে। তো 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে গেল, তার মানে হলো তোমার এখানে হচ্ছে 500। তাহলে তুমি পাবে এখানে 1 সেমিতে 500 মিটার। ওকে, অর্থাৎ এটা একটু, এই যে অঙ্কটা আমি করলাম এটা লিখে তুমি করলে বেশি ভালো হয়, যে তুমি লিখলে হয়তো এরকম বোঝান করবে তোমরা যে আরএফ স্কেল 1:50,000, অর্থাৎ বিবৃতি সূচক স্কেল হবে, তারপরে লিখবে ব্র্যাকেটে সেমি টু মিটার, লিখে করবে উপরে 50,000 নিচে 100 দিয়ে ভাগ করে বা 500, এটা হয়ে গেল তোমার মিটার, ভাগ করে 1 সেমিতে 500 মিটার এরকম পাবে। এরকম করে তোমার এফপিএস সিস্টেমের যে ইউনিটগুলো আছে, অর্থাৎ ইঞ্চি থেকে মাইল, তার যে চার্ট সেটা একটু মুখস্থ করে নিতে পারলে তোমার যে কোনো আরএফ থেকে এফপিএস সিস্টেম, ইঞ্চি মাইল সমস্ত কিছুই তোমরা করতে পারবে। ওকে, তো এই গেল মানচিত্র এবং স্কেলের ডিটেলস ধারণা তোমাদের দেওয়া হলো। আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ক্লাস। ভালো থাকবে প্রত্যেকে। ওকে।